তারেক জিয়া আসলে একটি বিশাল ফাপড়ে পড়েছেন, তিনি আটকে গেছেন ফাঁদে। এখন কি দাঁড়াচ্ছে তা, আজকে যেই জামায়াতে আমিরের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হলো, তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, তারা কি সেটি জাতীয় সরকার নিয়ে আলাপ করেছেন নাকি নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে কথা বলেছেন? হ্যাঁ, এখন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে কথাটি বললাম সেইটি যদি জামাতের চিন্তা ভাবনা হয় সত্যি সত্যি, তাহলে তারেক জিয়া আসলে একটি বিশাল ফাপড়ে পড়েছেন, তিনি আটকে গেছেন ফাঁদে। এক হচ্ছে ভারতের চাপ, দুই হচ্ছে দলের ভেতরকার চাপ, দলের ভেতরকার প্রত্যাশা তার উপরে। দলটা তো ভাঙো ভাঙো অবস্থা, তাই তো? এই অবস্থায় তার উপরে প্রত্যাশা দলটাকে টিকিয়ে রাখা, দলটাকে ১ নম্বরে নিয়ে যাওয়া, ক্ষমতায় যাওয়া। ১৭ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে ক্ষমতায় যাওয়ার জন্য। তো ৩ হচ্ছে জামাতের চাপ, অভ্যন্তরীণ প্রচন্ড রকম চাপ। তো এই ৩টি চাপ মোকাবেলা করা তারেক জিয়ার পক্ষে সম্ভব হবে বলে আমি অন্তত এই মুহূর্তে বিশ্বাস রাখতে পারছি না। এই জন্য তারা বিকল্প হিসাবে এটি চিন্তা করতে পারে, সেটি হলো জামাতকে সরাসরি প্রতিদ্বন্দ্বী না বানিয়ে জামাতের সাথে একটি অ্যালায়েন্সের মতো করে আমরা উভয়ে ভাগাভাগি করে ক্ষমতা যেতে পারি কিনা, এটি আমাদের উভয়ের জন্য কিন্তু নিরাপদ। সেই জন্য আপনি যে কথাটি তুললেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নির্বাচনটাকে বাতিল করে একটি জাতীয় সরকারের মডেলে বা একটি পাতানো বা বৈঠকি আমরা আমরা এই মর্মে সম্মত হইলাম। হ্যাঁ, দেশের টাকা পয়সা খরচ করার দরকার নেই, এত এত কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই, টাকাগুলো দেশের থাকুক, আমরা এইভাবে আসন বন্টন করে একটি সরকার গঠন করতে চাই, এবং সেই জন্য আমাদের জনসমর্থন এইভাবে আমরা প্রমাণ করব যে আমাদের এই বক্তব্যের পেছনে আমাদের এই জনসমর্থন রয়েছে। তো সেটি যদি হয়, সেটিকে না করার ক্ষমতা আবার ডক্টর ইউনূসের নেই, ডিপ স্টেটের নেই। ডিপ স্টেটও এটা চায়, শুধুমাত্র ভারত চায় না এটা, বা আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগের সমর্থকরা চায় না। তো ওদের চাওয়ার না চাওয়ার ব্যাপারটা এদের গুরুত্ব না দিলেও চলবে এরা। তো এই জন্য এই সম্ভাবনাটা হওয়ার সম্ভাবনাটা বেশি, এই যে বিষয়টি, এই যে ষড়যন্ত্রটি, এটি ঘটার সম্ভাবনা বেশি। ডক্টর ইউনূস যখন লন্ডনে গেলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে, তখনই কিন্তু এরকম একটি গুঞ্জন আমরা শুনেছিলাম, এখনো মাঝে মধ্যে থেকে থেকে এই গুঞ্জনটি আসে কানে। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জামায়াত এবং বিএনপি সরকার গঠন করবে। এখন আপনি যেই তরিকা বললেন, সেই তরিকায় কি ডক্টর ইউনূসও থাকবেন রাষ্ট্রপতি এরকম? ডক্টর ইউনূস রাষ্ট্রপতি তখনই হবেন যখন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে। সংবিধান সংশোধন করে যে বিষয়টি তারা করেছেন জুলাই ঘোষণা দিয়ে, নাম দিয়ে, সেইগুলো যদি সরকার, আগত সরকার, যে সরকার আসছে সেই সরকার যদি সেগুলো খারিজ না করে, যদি পাশ করার পর যদি সংবিধান সংশোধন হয়ে রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতা থেকে অনেক বেশি ক্ষমতা রাষ্ট্রপতি পান, তারা যেভাবে উল্লেখ করেছেন, তাহলে ইউনূস রাষ্ট্রপতি হতে চাইবেন। এই বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় রাষ্ট্রপতি হতে চাইবেন না। জি, কিন্তু জুলাই সনদের পক্ষে তো বিএনপি নয়। বিএনপি তো এই গণভোটে যে জুলাই সনদ পাশ করার, এটার পক্ষে তো তারা নয়। না, বিএনপি বিপক্ষেও নয়, বিএনপি স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেছে, কিন্তু তারা হয়তো গণভোটে দিয়ে গণভোট, এই তো এই বর্তমানে যে সংকটটি, এটি হয়তো তারা পার করতে চেয়েছে। তো তারা যখন না, তাদের একটি প্রধান শর্ত ছিল যে গণভোট আগে করা যাবে না। হ্যাঁ, জামাতের শর্ত ছিল গণভোট আগে করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। বিএনপি শর্ত ছিল গণভোট আগে করা যাবে না, প্রয়োজন হলে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করা হবে। ওকে, এটা তো আছেই। এর বাইরে যে জুলাই সংশোধন, জুলাই সনদ যেটি, সেখানে অনেক কিছুর সঙ্গে বিএনপির একমত নয়। তারা তো প্রকাশ্য ঘোষণা দিয়ে বলেছে তাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে, প্রতারণা করা ভালো হয়েছে। কথা, ভালো কথা। আপনি বলছেন যে আমার সঙ্গে জালিয়াতি করা হয়েছে, আমি চেকে লিখেছিলাম ১,০০,০০০ টাকা, আমাকে ১০,০০০ টাকা দেওয়া হয়েছে, বাকি রাইট। শূন্যগুলো কেটে দেওয়া হয়েছে। কিন্তু আপনি ওই টাকাটি গ্রহণ করেছেন, গ্রহণ করে আপনি স্বাক্ষরও করেছেন। না সুতরাং না না, আপনি এখন স্বাক্ষর করার পরে তারা এই বক্তব্য দিয়েছে। স্বাক্ষর করার পরে বক্তব্য দিলে তো সেই বক্তব্যের কোনো ভ্যালু নাই আর। আপনি ওই আপত্তি জানিয়ে, নোট অফ ডিসেন্ট জানিয়ে আপনি যদি স্বাক্ষর করা থেকে বিরত থাকতেন, তাহলে বলা যেতে পারতো যে আপনি এই জিনিসটি মানেন না, এবং এটি সংশোধন না হলে আপনি এটি স্বাক্ষর করবেন। আপনি না, অলরেডি স্বাক্ষর করেছেন। তারা বলেছে স্বাক্ষর আমরা যেই কাগজপত্রে
স্বাক্ষর আমরা দিয়েছি, কিন্তু পরবর্তীতে যা প্রকাশিত হয়েছে সেটি এক নয়। ভালো কথা, ভালো কথা যে জালিয়াতি হয়েছে। হুম। হ্যাঁ, জালিয়াতি হয়েছে প্রমাণ হলো, তাহলে আপনি কি করেছেন তার প্রতিবাদে? আপনি কি স্বাক্ষর ফেরত চেয়েছেন, বা আপনি একটি পিটিশন করেছেন? আপনি তো মামলা করতে পারেন যে আমার সম্মতি নিয়ে জালিয়াতি করা হয়েছে। আপনি তো তারা পিটিশন হয়তো করেন। ভেবেছে নির্বাচনটি আগে হয়ে যাক, পরে এগুলি আমরা ঠিকঠাক করে নিব নে। সেটাই, তারা মনে করছেন যে নির্বাচন হয়ে গেলে আমাদের এই বিষয়গুলো আর সামনে আসবে না, কিন্তু হুম। আসবে, কিন্তু আসবে। কারণ এখন পর্যন্ত কেউ কিন্তু আমরা নিশ্চিত নই, বিএনপি জামাত কেউ নিশ্চিত না যে গণভোটটা হওয়ার কতক্ষণ পরে জাতীয় ভোট শুরু হবে, একই দিনে যে হবে, কিভাবে হবে, কোন ব্যালট পেপারটা কিভাবে আসবে, কার কাছে যাবে, কে গণভোটে হ্যাঁ ভোট দিল বা না ভোট দিল, তা সেটার উপরে ডিপেন্ড করে জাতীয় নির্বাচনের ব্যালট পেপার তার কাছে আসবে কিনা। এই যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো সম্পর্কে এখন পর্যন্ত দুটি দলের কেউ কিন্তু পরিষ্কার কোনো ভাষ্য দেয়নি। হুম। ওকে, এখন বুঝতে পেরেছি এ নিয়ে বেশ তুগলুকি কারবার-চারবার চলছে এবং খুবই অস্পষ্টতার মধ্যে নির্বাচন নিয়ে সংশয় বেড়েই গেল আরকি। যাই হোক, এইবার আমাকে একটু একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে আমার। আপনি দেখেছেন যে নির্বাচনী যে হলফনামায় বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তার আয় বেড়েছে দ্বিগুণ। এমনকি তার স্ত্রীর সম্পদও বেড়েছে। আপনি যদি দেখেন এই যে জুলাই আন্দোলনের যারা এখন নির্বাচন করছে, আসিফ, তারপরে নাহিদ, এদের সবারই ধরেন তারা ছাত্র ছিল, তাদের তো কোনো জীবিকা নেই। তো এক একজনের ২৬ লাখ ৬০ লাখ টাকা, এই টাকা তারা কোথা থেকে পেল? এক নাম্বার। দু নাম্বার, এই যে আওয়ামী লীগের আমলে তাহলে তো এরা সবাই ভালোই ছিল। ধরেন আমির খসরু মাহমুদ গত ২ বছরে যদি তার ইনকাম বাড়ে, বিএনপির নেতারাও তো ভালোই ছিল। সমস্যাটি কোথায়? মুশকিলটা হলো যে এই যে ঘোষণা, যেটা আপনার সম্পদের ঘোষণা, এই ঘোষণাকে আপনার কানাকড়ি বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো প্রার্থীর, আমি এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ভাগ করছি না, কোনো প্রার্থীর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো প্রার্থীর এই যে ঘোষণা, এই ঘোষণা সঠিক না। এই ঘোষণা হচ্ছে তার সম্পদের খুব সামান্য একটি অংশ। যেমন ধরুন যে আপনি জামাতের আমিরের যে স্ত্রীর যে সোনার গহনাগুলো আছে, সেই গহনাগুলোর ভ্যালুয়েশন করা হয়েছে ৫৬,০০০ টাকা না ৬০,০০০ টাকা করে ভরি। তার মানে কি? তার মানে হচ্ছে ক্রয় মূল্য, সেই সময়কার ক্রয় মূল্য। আপনি দেখাচ্ছেন আপনার বর্তমান সম্পদ, আর আপনি আবার বলছেন সেই সময়কার ক্রয় মূল্য। যদি আপনার ১০ ভরি হয়, ১০ ভরির দাম আপনি ধরছেন ৫৬,০০০ টাকা বা ৬০,০০০ টাকা করে ভরি, এখন বাংলাদেশে ভরি হচ্ছে ২.৫ লাখ টাকা করে। ঠিক আছে, আপনি এইভাবে ধরছেন না। তারপরে এই যে যাদের আপনি নাম বললেন, সবার সম্পদ হচ্ছে লাখের ঘরে, কিন্তু আপনি একটু তলিয়ে খোঁজ নিলে দেখবেন যে লাখের ঘরের সম্পদটা এদের হচ্ছে ১ মাসের ইনকাম। এদের বাকি ১১ মাসের ইনকাম হচ্ছে কোটির উপরে, এবং সেটা ১ কোটি ২ কোটি না, শত কোটির উপরে। তো শত কোটির উপরে একজন সম্পদশালী ব্যক্তি শত লাখ টাকা দেখায়, বা ৮০ লাখ ৭০ লাখ ৯০ লাখ টাকা তার ওয়েলথ দেখায়, নিট সম্পদ দেখায়। সেই সম্পদের ভিতরে আপনি একটি জমি দেখায়, ১০ কাঠা জমি, ঢাকার একটি প্লট দেখায়, সেই প্লটের ক্রয় মূল্য ধরুন আপনার ২৫০০ টাকা করে কাঠা, ধরুন পাকিস্তান আমলে কেনা। সেই পাকিস্তান আমলের ক্রয় মূল্য আপনি দেখাবেন, ১০ কাঠা জমি আছে আপনার ধানমন্ডিতে, আপনার তার দাম মাত্র ২৫০০ টাকা করে কাঠা। এটা কি সম্ভব? বাংলাদেশে সম্ভব। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এই জিনিসটাও মেনে নেওয়া হয় যে ক্রয় মূল্য দেখানো হয়। ধরেন তারা যখন এখন বেশি করে দেখাচ্ছে আগের তুলনায়, তাহলে তো তাদের সম্পদ বেড়েছেই, মানে যেই প্রক্রিয়ায়। অবশ্যই সম্পদ বেড়েছে, অবশ্যই সম্পদ বেড়েছে। এখন যারা ভাত খেতে, যারা টিউশনি করে তাদের পেট চলতো, তারা এক বেলার বেশি, এক মাসে ২ বার বেশি মাংস খেতে পারতো না। আসিফের কথা বলি, বা নাহিদের কথা বলি, বা মাহফুজ আলমের কথা বলি, এদের যে এপিএসরা পিএসরা, তারা ৩ কোটি ৪ কোটি টাকা তসরুপ করে ধরা পড়ছে, তাদের চাকরি চলে যাচ্ছে। পিএসরা, তাহলে তাদের কতশো কোটি টাকা। হুম। তাহলে তারা তাদের কেন একটা বলছে মোবাইলের তাদের একটা মোবাইলের দাম ২.৫ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা। তাদের এক জোড়া জুতোর দাম হচ্ছে ১.৫ লাখ থেকে ২ লাখ টাকা। আরমানি ছাড়া তারা পোশাক পরে না। তো আপনি এগুলো কোত্থেকে আনবেন? তারা এক এক দিন এক এক রকম গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করে, সবই নাকি আচ্ছা, তাদেরকে তাদের মানুষ উপহার গিফট দেয়। করে, আপনি এমন করে দেখছেন কেন?
হ্যাঁ, না আমি এমন করে দেখছি না, এই যে গিফট গুলো দেয় সেই গিফট গুলো কেন আপনার সম্পদ না, এগুলো তো তাই না? গিফট। আপনারা খালি সবকিছুতেই দোষ খুঁজেন। যাই হোক, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে মঞ্জু ভাই। সেটি হচ্ছে দেখুন, বেগম জিয়া মারা গেছেন। আমি যদিও তারে বেগম জিয়া বলি না, কেন যেন মুখ থেকে বের হয়ে গেল। খালেদা জিয়া মারা গেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব নিঃসন্দেহে অবিস্মরণীয়। তিনি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হিসেবে লিখিত থাকবেন। প্রথম নারী প্রধানমন্ত্রী। তারপরে এই যে ইসলামপন্থীদেরকে তিনি শিফনের আড়ালে রেখে কেমন করে তাদের বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই না? এগুলি তো তার নিঃসন্দেহে অর্জনই বলা চলে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সবসময় সবকিছুতে বাড়াবাড়ি করে, এটা কি আপনি লক্ষ্য করেছেন? এখন খালেদা জিয়াকে একদম দেবীতুল্য করার একটা প্রয়াস দেখতে পাচ্ছি। তিনি কি দেবীতুল্য ছিলেন? ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা নিঃসন্দেহে খুব ভালো ছিল, অনেক বলিষ্ঠ নেতৃত্ব। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার অর্জন, তার সিগনিফিকেন্স কি? বরং আমি তো দেখি যে 91 এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, যেই ধাপ, সেটিতে প্রথম কফিনে পেরেক মেরেছিলেন খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, রাইট? হুম। কিন্তু আমরা এখন তাকে দেবী বানাতে গিয়ে আপনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট ধ্বংস করেছে কে? খালেদা জিয়া, রাইট? তিনি 96-তে শুরু করলেন এই 15 ফেব্রুয়ারির নির্বাচন। এরপরে তিনি 2005 সালে এসে কত তরিকা করলেন। ইয়াজউদ্দিনকে শেষ পর্যন্ত তার রাষ্ট্রপতিকে তিনি তত্ত্বাবধায়কের প্রধান বানাতে চাইলেন। কে এম হাসানকে বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়কের প্রধান, মানে কেয়ারটেকার গভর্নমেন্টটা তো ধ্বংসই করলেন খালেদা জিয়া, যেখানে যেটি দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে একটা পথ বাংলাদেশের মানুষ খুঁজে পেয়েছিল। তাকে তার আমলে, 64 জেলায় বোমা বিস্ফোরিত হলো। তার আমলে বাংলা ভাইরা মাথা চারা দিল। তার আমলে এই সিপিবিতে হামলা হলো, রাইট? কতগুলো বলবো, বলে তো শেষ করতে পারবো না। কিন্তু তাকে তার যতটুকু প্রাপ্য তাকে সেটুকু দেন। আমি দেই, অবশ্যই আমি তাকে দেই। কিন্তু তাকে এরকম দেবীত্বের জায়গায় নিয়ে যাওয়ার এই যে মিডিয়ার একটা প্রয়াস এখন দেখতে পাচ্ছি, এদের পিছনে নেপথ্যে কি? নাকি এটা আমাদের ধরনটাই, আমাদের মিডিয়ার ধরনটাই এরকম, যখন যেদিকে জোয়ার, যখন যেদিকে হাওয়া, ওইদিকে পাল বাওয়া, তাই তো? এটাই কি এটা আমাদের তো নেচার? তাহলে গণমাধ্যম একটা বিরাট ভয়ঙ্কর কাজ করছে, সবসময় করে এটা একটা, এসছে। হ্যাঁ, এটা তো একটা দিক আছে যে মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড। এটা তো একটা সর্বজন বিদিত যে মিডিয়া অবশ্যই উইন্ড মেপে চলে, না না না, বাতাস যেদিকে। ঠিক উল্টাটা হওয়া উচিত। মিডিয়া হওয়া সবসময় উচিত, হাওয়ার বিপক্ষে যাওয়া উচিত, তাহলে না ব্যালেন্স থাকে। এটা উচিত, কিন্তু কখনো হয় না, আমাদের দেশে হয় না, এটা হয় না। এটা হচ্ছে 1 নম্বর পাপ। 2 নম্বর পাপ যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে এরা অলওয়েজ আপনার আগামীকাল দেখতে পায়। এই যে আগামীকাল দেখতে পাওয়াটা হচ্ছে একটা মিডিয়ার সম্পূর্ণ মিডিয়া বিরোধী কাজ। মিডিয়ার কাজটা হচ্ছে আজকে নিয়ে ঘটনা, আজকের যে ঘটনা সেইটি নিয়ে চিন্তা ভাবনা করা। আগামীকাল দেখতে পাবে ওরা, ভবিষ্যৎ বক্তারা, বিশ্লেষকরা, গবেষকরা। মিডিয়ার কাজ কিন্তু সেটা না। মিডিয়ার কাজ হচ্ছে বর্তমানে ঘটিত বিষয়বস্তুকে তুলে ধরা, ঘটমান বাস্তবতা বলে যেটাকে আমরা বলি। আজকে ধরুন তারেক রহমান যেদিন দেশে ফিরলেন, সেদিন কয়েক লক্ষ লোকের সমাবেশের বদলে তিনি স্টেট টারম্যাক থেকে নেমে আসলেন, প্লেন থেকে নেমে একটা গাড়িতে উঠলেন, গুলশানে এসে বাড়িতে রেস্ট নিলেন, তারপরে মাকে দেখতে গেলেন, তারপরে বাড়িতে বসে থাকলেন। যদি এরকম একটি ঘটনা ঘটতো তাহলে, এবং খালেদা জিয়া বা বেগম জিয়া মারা যাওয়ার পরে যে হাইপটা হলো, প্রোটোকলের বাইরে যে আপনার সরকারের বিভিন্ন প্রোটোকল ব্রেক করে তাকে যেভাবে সেনাবাহিনীর গার্ড অফ অনার থেকে শুরু করে সেনাবাহিনী তাকে যেভাবে করলো, সেটির একটা উত্তর হতে পারে যে তিনি একজন প্রাক্তন জেনারেলের স্ত্রী। নাম্বার 2 হচ্ছে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে আগেও মারা গেছে, অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট তারা মারা গেছেন, কিন্তু এইরকম গার্ড অফ অনার তাদেরকে দেওয়া হয়নি প্রোটোকলের বাইরে। এটা কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না। তো এই সবকিছু করা হচ্ছে কি জন্য? এই যে জনজোয়ার, মিডিয়া ধরে নিয়েছে এই জনজোয়ারের আর কমতি হবে না, জনজোয়ার ডে বাই ডে বাড়বে, এবং তারেক রহমান হচ্ছে নেক্সট পিএম বাংলাদেশের। সুতরাং আগে ভাগে ইট রেখে দেওয়া, কে কত বেশি তোল্লা দিতে পারে, কে কত বেশি তেল মারতে পারে, সেটার প্রতিযোগিতায় আজকে মিডিয়াগুলোতে আপনি দেখছেন।
এটা মিডিয়ার চরিত্র না, ডেফিনেটলি এটা মিডিয়ার চরিত্র না, হওয়া উচিত না। মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায় তাই হয়েছে। আর একটি কারণ হয়েছে যে গত 17 মাস ধরে মিডিয়া যেভাবে ডিপ্রেসড, মিডিয়া ইউনূস সরকারের আমলে যেভাবে মবের শিকার হয়েছে, যেভাবে আক্রমণের শিকার হয়েছে, সেই জায়গায় তাদের নিঃশ্বাস ফেলার জায়গাটা ছিল না। তারা মনে করছে এখন যে তারেক রহমান ফিরে এসছে, বিএনপি এখন আপনার লাইমলাইটে আসবে, বিএনপি এখন গভর্নিং পজিশনে আসবে, সুতরাং আমরা একটা ডেমোক্রেটিক ভাইব পাবো, আমরা একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার পাবো। সেই জন্য তারা বিএনপির পেছনে একেবারে হত্যে দিয়ে লাইন দিয়ে পড়েছে এবং বিএনপির যত খুচরো পাপ ছিল সব তারা ভুলে গিয়ে বিএনপিকে মহান হিসাবে তারা হাজির করছে। এটা ওই একটা ইনসিকিউরিটি থেকে।